ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম। বাবা কতদিন পর দেখা হলো রে বাবা তুই কইলি রে বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো একটি আপডেট ভিডিও শুরু করছে আপন ঠিকানার, এবং যিনি অতিথি তার নাম হচ্ছে আবুল বাশার, পর্ব নম্বর 711। আবুল বাশারের যেসব তথ্য ছিল, বাবার নাম আব্দুল আজিজ, উনি ভ্যান বানাতেন, মায়ের নাম ছিল মমতাজ বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছেন মনির হোসেন, কাইয়ুম, মণিমুক্তা, ঠিকানা ছিল বরিশাল। আর কিভাবে হারিয়ে গেছেন সেসব তথ্য আমরা একটু পরেই বলবো। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিম পীর মহল্লা, তারাপুর, 7 নম্বর ওয়ার্ড, সিলেট সদর, সিলেট। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গগন, 4 নম্বর ওয়ার্ড, গগন, ঝালকাঠি সদর, ঝালকাঠি। তথ্য আমাদেরকে পাঠিয়েছেন হচ্ছে শারমিন এবং শিহাব। বহুদিন পর শিহাব ভাইয়ের নামটা নিতে পারলাম। শারমিন এবং শিহাব, আচ্ছা, যেসব তথ্য পাঠিয়েছেন সেখানে শারমিন রুবির অডিও এসছে, আমরা একটু অডিওটা আপনাদেরকে শোনাবো। ও ভিডিও দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। এখন আমি কথা বলছি 711 আবুল বাশার ভাইয়ের ভিডিও বিষয়ে। জি। ভিডিওটি পেজে আসে 31 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার রাতে। তখন আমি ভিডিওটা দেখি সম্পূর্ণ এবং কমেন্ট চেক করি। রাত 9টার দিকে আবুল বাশার ভাইয়ের ছোট ভাই কাইয়ুম সাহেব মহিউদ্দিন ভাইয়ের কমেন্টের নিচে রিপ্লাই করে, আলহামদুলিল্লাহ সে আমার ভাই। তখন আমি ওনাকে ইনবক্সে নক করি এবং ওনার আইডিতে গিয়ে দেখি উনি ভিডিওটি শেয়ার করেছেন, করে লিখেছিলেন আলহামদুলিল্লাহ আমার ভাইকে খুঁজে পেয়েছি। ওই ভিডিওর কমেন্ট বক্সে জুনাইদুল আফিফ নামে একজন কমেন্ট করে আলহামদুলিল্লাহ। আমি ওনাকে নক করি। ওনার কাছ থেকে আমি কাইয়ুম সাহেবের মোবাইল নাম্বারটা নিয়ে আরিফ ভাইকে দিয়েছিলাম। আরিফ ভাই কথা বলেছে এবং আমিও কথা বলেছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যায়। পরে নাম্বারটি আমি আপনাকে মহিউদ্দিন ভাইকে পাঠাই। এভাবে আবুল বাশার ভাইয়ের পরিবারটি পাওয়া যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অসফল ভিডিওগুলো যেন আমরা সফল করতে পারি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ শারমিন রুবি, অনেকদিন পর আপনার কণ্ঠ শোনা গেল, এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তাদেরকে খুব একটা আমরা বর্তমান সময়ে ওইভাবে আসলে ভিডিও কলে পাই না। তার প্রধানতম কিছু কারণ থাকতে পারে। আসলে যে ধরনের ভিডিও নিয়ে তারা কাজ করছেন সেখানে আসলে আমাদের আসলে ম্যাক্সিমাম টাইম অফিস থেকেই তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেটাও একটা কারণ। তবে তারা আমাদের সঙ্গে আছেন, যে অবস্থায় থাকুন না কেন তারা আমাদের সঙ্গে কানেকশনে আছেন, এবং তারা প্রত্যেকেই আমার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। মারুফ ভাইয়ের কথা বলতে পারি, তুহিন ভাই, শিহাব ভাই, শারমিন আক্তার রুবি, নাদিরা আপা, ঠিক আছে, এবং আরও অনেকে, বিশেষ করে আমির হোসেন বাবু, সাদুদ হোসেন বাবু, বগুড়া থেকে যে ভাইটা আমার, সেই ভাই, সিরাজগঞ্জ থেকে এক ভাই, আমি নাম মনে রাখতে পারি না, একটা বড় সমস্যা আমার। এনারা সবাই আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। সো আমাদের টিম আলহামদুলিল্লাহ পাওয়ারফুল যেরকম ছিল সেরকমই আছে, বাট সামহাও এই ভিডিওগুলো কম্পারেটিভলি অনেক সহজ বিধায় হয়তো অফিস থেকেই আমাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে চলে যেতে চাই। আমরা দেখব যে আবুল বাশার কীভাবে হারিয়ে গিয়েছিল। আমার যতদূর মনে পড়ে ও ঢাকা থেকেই কোনো একটা জায়গা থেকে হারিয়েছিল। আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। বাশার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেউ আসে নাই আপনার সঙ্গে আজকে? পুরো অফিসটা ফাঁকা। জি না। কেন? জি না, আমার বাচ্চা একটু অসুস্থ। কয় বাচ্চা আপনার? এক বাচ্চা। এক বাচ্চা। আর আপনার পরিবার কি করে? পরিবার কিছু করে না। শ্বশুর পক্ষে কোনো লোকজন আসে নাই? জি না। ফ্রেন্ড কেউ আসে নাই? জি না। কেমন হয়ে গেল তাহলে? আচ্ছা, তো এখন কথা হলো যে আপনার একজন আসলো, সে একটু কাজে বিজি, এর কারণে আসতে পারেনি। আপনি
আপনি আসছেন কোথা থেকে, সিলেট থেকে? জি সিলেট। ও, সেটাও তো একটা কথা, অনেক দূর হয়ে যায়। তো আপনি তো শুনেছেন যে একটা পরিবার আপনাকে দাবি করেছে, আমরা তো আপনাকে ফোন দিয়ে বলছি। জি জি কেমন লাগতেছে শোনার পরে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুশি লাগতেছে? জি এখন দেখতে হবে এই পরিবারটা আপনার পরিবার কিনা। আমাদের তো মিস হয় না, 100-তে 100। জি তো আল্লাহ ভরসা। ঠিক আছে, জি। চলেন ভিতরে নিয়ে যাই আপনাকে। বসেন। এখানে বসবেন 10-15 মিনিট। হ্যাঁ, জি একটু একাকেই বসতে হবে। যারা দাবি নিয়ে আসছে ওদের সাথে আমি বাইরে কথাবার্তা বলে ভিতরে আসবো। ঠিক আছে, স্বাগত জানাচ্ছি দর্শক আরো একবার। আপনারা অলরেডি শুনেছেন ইন্ট্রো, তুমি বলেছি আবুল বাশারের কথা। আমি একটু তৃতীয় ধাপে বলতে চাই ওর হারিয়ে যাওয়ার ঘটনাটা, একটু কমপ্লেক্স। আনুমানিক বর্তমান বয়স 32, হারানোর সময় ছিল 12। ছোটবেলায় আমি পরিবারের সাথে ঢাকা রায়ের বাজার বেরিবাঁধের বাসে ভাড়া থাকতাম। ওখানে একটা স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পর্যন্ত পড়া একটা বাচ্চা কিভাবে হারায় এটা আমার মাথায় আসে না। একদিন আমার বাবা আমাকে অনেক মারধর করে, তাই আমি ভয়ে বাসা থেকে পালিয়ে সদরঘাটে এসে সিলেটে এক লোকের সঙ্গে দেখা হলে ওনার সাথে সিলেটে ওনার বাসায় চলে যাই। ওনার বাসায় কয়েক বছর থাকি। এরপর আমি বিভিন্ন জায়গায় কাজ করে বড় হই। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। আমার নানার নাম গনি হাওলাদার, মামাদের নাম আলম এবং আনোয়ার, চাচাদের নাম জব্বার, সিদ্দিক এবং রিপন। আমি বাড়িতে থাকতে আমার বড় ভাই মনির হোসেন নানু বাড়িতে মারা গিয়েছে। আমরা রায়ের বাজারে আসার আগে পোস্তগোলায় ভাড়া থাকতাম। সেখানে আমি হাজিরা উচ্চ বিদ্যালয়ে স্কুলে পড়তাম। এর যে তথ্য, পরিবার চলে আসছে এবং পরিবার খুব উৎসুক ছিল ওকে রিসিভ করার জন্য। দেখা যাক। বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগে আছে? আচ্ছা, সবাই একটু ফোনগুলো সাইলেন্ট রাখেন। হ্যাঁ, সবার সাথে কথা বলতে হবে। আপনার নাম? আপনি কি হন? বাসার আম্মু। আপনার চেহারা দেখাইতে হবে, যেহেতু মা, সুতরাং চেহারাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসতেছে আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? আব্দুল চৌধুরী। আপনি বাবা? ওকে, আপনারা দুজন পাশাপাশি বসেন, এখানে আসেন। আপনার নাম? আমি হচ্ছে আব্দুল কাইয়ুম, কি হন আপনি? আবুল বাসার ছোট ভাই। ছোট ভাই। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলম হাওলাদার। কি হন আপনি? আমি এলাম মামা, বড় মামা বড়। আলম হাওলাদার। ভাইজান, আপনার নামটা বলো। ইউসুফ জাবিল, আমার খালাতো ভাই। আপনার খালাতো ভাই? জি। কমেন্টস করছিল কে? আপনি? একটু বলেন তো ভাই, কি হয়েছে? অপেক্ষা ছিলেন কি, নাকি ঘটনা কি আসলে? হ্যাঁ, আমি আসলে ভিডিওটা মা দিছিল আমাকে। মাকে আমার এক খালা দেয় বিদেশ থেকে। হ্যাঁ। উনি আপনাদের শোটা প্রায় দীর্ঘ 4 বছর ধরে সবগুলো দেখে। আচ্ছা। তো উনি যখন এগুলো দেখলো, তো পরবর্তী দেখলো যে সবগুলো মিলে যাচ্ছে, যেটা তো আমার বোনের ছেলে বাসার। তখন সাথে সাথে মাকে দিল, মা আমাকে দিল, তখন আমি ওটা দেখলাম। তো আব্বু তো অনলাইন সম্পর্কে তেমন একটা বোঝে না, এই জন্য আমি আসলে যোগাযোগ করার চেষ্টা করি। ফোন দেই আপনাদের ওই যে নাম্বারটাতে, ফোন দিয়ে পরবর্তীতে বলা হয় পরের দিন ফোন দিবে। পরের দিন ফোন দেয়, কিন্তু আমি রাতে আসলে অপেক্ষা করতে পারতেছিলাম না। এই জন্য আমি আমাদের ঠিকানাগুলো, নাম্বারগুলো বারবার আমি শুধু কমেন্ট করতে থাকি। শারমিন আপু নামে আমাকে একবার, আপনাদের টিম মেম্বার, আমাকে পরে নোট দেয় এবং বললো যে পরবর্তী সবকিছু আরিফ ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেয়, পরবর্তী সবকিছু আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারা নিজেরা তো কমিউনিকেশন করেন নাই? না। ওকে, ঠিক আছে। কি হয়েছিল চাচা, হারাইলো কেমনে ছেলেটা? সময় পড়ালেখা করতো, তো এখন আমি হয়তো যে কোনো একটু রাগারাগি করছি। এরপরে যখন রাগারাগি করানোর পরে যখন গেছে গা, তখন সারাদিনে খুঁজলাম। এরপরে সন্ধ্যার সময় আমি আবার কাজ কাম থেকে আইসা শুনি যে আসে নাই এখনো। তখন ওই কায়ুমি নাকি সন্ধ্যার সময় আসার পরে আবুল বাসার ও বলছে যে
আব্বাই তো খোঁজাখুঁজি করছে, তোমাকে পাইলে মারবো না। ও ঠিক আছে, এরপরে তো আর খোঁজাখুঁজি অনেকবারই করছি বিগত, মানে আর 5-7 বছরে আর কোনো খোঁজাখুঁজি আর করি না। করেন নাই। কত ফকির ফাকরা, এরপরে এই তো এখন ঠিকানা- এতদিন পরে যে আপনি ভিডিওতে পোলারে পাইলেন, দেখতেছেন, কেমন লাগতেছে? ভালো। আপনার বড় ছেলে যে হারাই গেছে, কয় ছেলে মেয়ে আপনার? ওর আগে আর এক ছেলে আসলো, আচ্ছা, ওটা মারা নালাবাড়ি গেছে। বেড়াইতে যাই ও মারা গেছে। হ্যাঁ, ওটা তো বলছে ও ভিডিওতে। এরপরে তো ওই বড় আবুল বাদশা, তো এখন বেঁচে আছে কয়জন? কায়ুম আছে, হ্যাঁ, মণিমুক্ত আছে। মণিমুক্ত আছে। এখানে আমি একটা কথা বলি ভাই, জি। আমার ভাই তো 2006 সালে নিখোঁজ হয়ে যায়। হুম। 7 সালে আমার ছোট আরেকটা ভাই জন্মগ্রহণ করে, ও, তার কথা বলতে খবরটা পারেন? সে জানে না। হ্যাঁ, ছোট ভাই এখন বাসাতে আছে, আসে নাই আর কি। আপনার নানার নাম কি? গনি হলদার। মামাদের নামগুলো একটু বলেন তো। বড় মামা হচ্ছে আলম, হ্যাঁ, ওনার হালদার। কথা বলছে, আপনার কথা বলছে। হ্যাঁ, আর ছোট মামা হচ্ছে আনোয়ার। আনোয়ার। জব্বার, সিদ্দিক, রিপন, আপনার ভাইদের নাম? আপন ভাই? আচ্ছা ভাই, সবাই ভাই আমরা। আচ্ছা আচ্ছা, সব তো মিলে গেছে। তো চলেন এখন ছেলের লগে দেখা করবেন, ছেলে আসছে ভিতরে, আপনাদের দুজনকে নিবো, আমি দুজনকে পাঠিয়ে দিই। কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না। কারো চেহারা মনে আছে আপনার? জি না। কারো চেহারা মনে নেই? আপনি এত বছর বয়সে হারাইছেন, তারপর আপনার কারো চেহারা মনে নেই কেন বলেন তো? আমি অবাক হয়ে যাচ্ছি আসলে। আমি নিজে জানি না স্যার। আপনি কিন্তু মোটামুটি ভালো বয়সে হারাইছেন। দেখলে চিনতে পারি। চিনতে পারেন না? সেদিনের সেই সিদ্ধান্তটা কি ভালো ছিল, যে বাপের মায়ের ভয়ে যে পালাই গেলেন? জি না। এই ঘটনাগুলো অনেক কমন, অনেক কমন। আপন ঠিকানায় এই যে বাপের মায়ের ভয়, মায়ের ভয়, কে কি মনে করবে, এটার জন্য পালা গেছে পরিবার থেকে, এরকম ঘটনা বহু এসছে। সত্য কথা বলতে যেটা, যে আমি তো বহুবার আপনাদেরকে বলেছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, প্রথম কমলা খেলে অনেক মজা, পরেরটা তার চেয়ে কম মজা, তারপরেরটা আরও কম মজা, তারপরেরটা খাওয়াই হয়তো বা যাবে না, যদি সাইজ বড় হয় আর কি। সো স্কল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মানে প্রথম পর্যায়ে আপন ঠিকানার একটা এপিসোডের যে আবেদন ছিল, এখন এটা ডেইলি রুটিন হয়ে গেছে। সো এইটা আপনার, হ্যাঁ, কিছু মানুষ অফকোর্স যারা দেখেন ভালোবাসার জায়গা থেকে, এটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যদি একটা, মানে যদি বলি আমি রেসপন্সিবিলিটির জায়গা না হতো, দায়িত্ববোধের জায়গাটা না হতো, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এই প্রোগ্রামটা হয়তো আমি চালাতাম না। মানে আল্লাহ মাফ করুক, আমি ধরনের কথা আপনাদের বোঝানোর জন্য বলছি। যেহেতু এটা একটা সামাজিক দায়বদ্ধতা, যেহেতু অত্যন্ত ভালো কাজ, সে কারণে এই প্রোগ্রামের যত প্রান্তিক উপযোগ বিধি কমুক না কেন, যত কিছুই কমুক না কেন, এটা আমি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। এবং এটা চালাতে গিয়ে প্রচুর পপুলার কন্টেন্ট, যেগুলো রীতিমতো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, সেই সব কন্টেন্টগুলো আমি সময়ের অভাবে করতে পারিনি। আমি রিসেন্টলি একটা এপিসোডের কথা আপনাদেরকে বলি, ব্র্যান্ডিং বাংলাদেশের, আপনারা দেখবেন বিসমিল্লাহ ইগরোজ সাইফুলের যে ভিডিওটা ছেড়েছি, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই ভিডিওর ভিউজ হচ্ছে 7 মিলিয়ন ক্রস, ফেসবুকে শুধুমাত্র, ইউটিউবে প্রায় 8 লক্ষের কাছাকাছি, এবং এটাও রীতিমতো মিলিয়ন ক্রস করবে। এবং আমার ফার্স্টসাইটনেস যেটা বলে, আমার দূরদর্শিতা যেটা বলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে, এটা ডেফিনেটলি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে সুপার কন্টেন্ট। আমরা সুপার কন্টেন্ট সাধারণত 10 মিলিয়ন ক্রস করলে বলি, এটা সর্বোচ্চ 6 মাসের মধ্যে, যদি খুব স্লো রেটেও চলে যায়, 10 মিলিয়ন ক্রস করে যাবে। তো এই যে সুপার কন্টেন্ট, এটা কি আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন কি আমরা বুঝিনি যে এটা সুপার কন্টেন্ট হতে পারে? ডেফিনেটলি বুঝেছি, তার কারণ আছে। আর তার বুঝেছি সেটার উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে, আমরা সাধারণত ব্র্যান্ডিং বাংলাদেশের বড় বড় এপিসোডগুলো কিন্তু আমরা নিয়ে আসি না, ফেসবুকে নিয়ে আসি না। যদিও সাফিল ভাই আমাকে পরবর্তীতে ফোন দিয়ে বলেছিলেন যে ভাইয়া এটাকে সোশ্যাল মিডিয়াতে আনবেন কিনা, আমি বলেছিলাম যে ইউটিউবে প্রচার হওয়ার 2 দিন পরে, এবং তাই করেছি। তো এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমরা আসলে সময়ের অভাবে ওই কন্টেন্টগুলো করতে পারিনি, এবং করতে পারি না সেটা নিয়ে আমাদের কোনো আফসোসও নাই। এবং এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বললাম, এত কিছু স্টোরি দিলাম, তার পেছনের প্রধানতম কারণ হচ্ছে
আপন ঠিকানার এই যে ঘটনাটা, সেটা নতুন কিছু নয়, এবং বাপের হাতে মার খেয়ে ভয়ে পরিবার থেকে পালিয়ে আছে, সেটা নিয়ে রীতিমতো আপন ঠিকানায় তোলপাড় হয়ে গিয়েছিল। আপনাদের মনে আছে কিনা, রাইট আমি নাম মনে করতে পারছি না, একটা বাবা একটা প্লেট সাথে করে নিয়ে আসছে যেটা সে ফুটবল খেলে পেয়েছিল। পরবর্তীতে সে ফ্যামিলিতে যাওয়ার পরে তার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, সেটা নিয়েও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগাররা ওটা নিয়ে এপিসোড করেছেন, যেগুলো আমি প্রথম দিকে প্রচুর বলতাম যেগুলো করেন না, এগুলো করেন না। তো সেই দিনগুলো আমাদের আর নেই। অতীতের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের আফসোস লাগে, কী পরিমাণ হইচই তো উঠতো, একটা এপিসোড প্রচার হলে 7-8টা পত্রিকায় চলে আসতো। এখন সবাই ধরেই নিয়েছে যে এটা সোশ্যাল মিডিয়াতে আরজে কিবরিয়ার কাজ, এবং আরজে কিবরিয়া এটা করতেই থাকবে, সুতরাং এটা নিয়ে হইচই করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, সেটাই যেন হয়, আমি যেন করে যেতে পারি। সো ভাইজান, দেখা যাক কারা আসছে আপনার জন্য আজকে। নার্ভাস লাগতেছে একটু? ও বেচারি একটু আগে 2 বোতল পানি খেয়ে শেষ করছে। আচ্ছা, পাঠাই দাও দুজনকে, ভয় পাওয়ার কিছু নাই। মানে বাপ হইলে ওই যে মায়ের যেটা বাকি আছে এটা এত বছর পরে দিবে না। 2006 সালে ঘটনা ঘটেছে, তার মানে 18-19 বছর পর। আসেন, ওই যে যান। ওয়ালাইকুম সালাম। বাবা কতদিন পর দেখা হলো রে বাবা, তুই কইলি রে বাবা। এই যে কপালে দাগ, এই যে দাগ। চাচি এখানে বসেন, ডান পাশে বসেন, ছেলের ডান পাশে বসেন, বসেন বসেন বসুন, থাক। কইলি রে বাবা, তুই এতদিন রে বাবা, কত কথা বলছি রে বাবা রে, তুই কথা বলে দিয়ে ও বাবা, তুই কেমন আন্ডারে মানুষ হয়েছে রে বাবা। বাবা কান্দিস না। 18-19 বছর, 2006 সালে হারাইছে। কত সালে হারাইছে? আমি জিটি করছিলাম আমি। হ্যাঁ, কত সালে হারাইছে? জিটি আছে, জিডি আছে, জিটি আছে। প্রথম আলোতে দিছিলাম। প্রথম আলো আনছেন? আনছেন, দাঁড়ান। বাইরে নাকি জিডির কপি আছে, প্রথম আলোর কপি আছে, এগুলো নিয়ে এসো তো। আমরা খুঁজি নেই, চট্টগ্রাম, সিলেট, এই অভাব নাই, খুঁজে খুঁজে চট্টগ্রাম খুঁজি নেই। কয়দিন আগে কোনো জায়গা সম্ভব পাই না। খুঁজতে খুঁজতে বহুত টাকাও খরচা করছি আমি। একদিকে দিন মজুরি করছি, আর একদিকে টাকা দিচ্ছি। আরে বাবা, কারে ডাকছো রে মা? কেমনে ডাকছো রে বাবা? আরে বাবা রে, রাস্তাঘাটে হাঁটি আমার আবুল বাসার কই, রাস্তাঘাটে হাঁটি আমার আবুল বাসার কই। যাক, আলহামদুলিল্লাহ। বাসার ভাই, আপনার বাবা উনি দেখে চিনছেন? হ্যাঁ, চিন্তা করা যায়। চাচা কই থাকতেন ঢাকায় ওই সময়? রায়বাজারে। আপনি কি ভ্যান বানাইতেন? ব্যবসা করছিলাম, ভ্যানের গাড়ি ব্যবসা করতেন? গাড়ি বানাইতাম। আচ্ছা, ছোট ছোট। তো এখন কি করেন পেশায়? এখন ব্যবসা করি। কিসের ব্যবসা? মুদি দোকান। মুদির দোকান, মানে ভ্যানের ব্যবসা আর করেন না? না, না না, অনেক আগে প্রথম আলো কোনো নাই। আচ্ছা, এই জিডিটা নিয়ে আসছে, জিডিটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধানমন্ডি থানা
ডিএমপি টাকা ধানমন্ডিতে করলেন কেন? ওই সময় তো রায়বাজার তো ধানমন্ডি ও আচ্ছা, আমার জানা নেই এলাকা সম্পর্কে চিনি না। সাধারণ ডায়েরি করার আবেদন। জনাব, বিনীত নিবেদনে এই যে আমি মোহাম্মদ আব্দুল জলিল, পিতা আব্দুল সাত্তার মিয়া, আশিঘার থানা, জেলা হচ্ছে আপনার কোথায়, বাকশালী নাকি যেন বলেন, এটা জেলা কোনটা আপনার চাচা ওই সময়? ঝালকাঠি। আচ্ছা হ্যাঁ, গ্রাম 80 গ্রাম, বাড়ি নাম্বার 3277 হতে ঢাকা। আমার ছেলে আবুল বাশার যখন 14 বছর বয়সে হারাইছে। 13 বছর বয়সে বাচ্চা হারাইছে, তারপর কিছু মনে রাখতে পারে না। এটা তো আমার কাছে অবাক হয়ে গেল বিষয়টা। 4 ফুট 6 ইঞ্চি লম্বা, পরনে গোলাপি রঙের জামা, কালো প্যান্ট, কপালে একটি কাটা দাগ আছে। এই কাটা দাগটা কি, দাঁড়ান 1 মিনিট, আপনার মনে আছে কেমন হয়েছিল? আচ্ছা চাচি কেমন হয়েছিল বলেন তো? এই যে বডির উপরে পড়িয়া এরপরে এই যে কিসে পড়ছিল? বডির উপরে পড়ছিল, খাড়েতে আপুর দিয়ে আইয়া বডির উপরে পড়ছে। হ্যাঁ, এটা তো আপনি আমাদেরকে বলেন না, বলছেন? জি না। হ্যাঁ, তো এই যে কাটা দাগ আছে, সে কাটা দাগ এখনো আছে। বডিতে পড়ছে একবারে সোডো। আচ্ছা, সব ঠিক আছে? আরো আছে ইয়ের কোথায় জানি। তারপর আমি প্রথম আলো। আচ্ছা, প্রথম আলো কপিটা আনেন নাই বোধহয়? না, ওইটা হার রাখছি, এইটা যে 20 বছর রাখছি। দাও তো বাইকের ব্যাপার। আপনার খালা আপনাকে দেশের বাইরে থেকে দেখছে না? খালা না? হ্যাঁ জি, আমার চাচাতো বোন দেশের বাইরে থেকে দেখছে। হ্যাঁ, উনি আমাদের সেই আপন ঠিকানা অনেক আগে থেকেই দেখে। আপনাকে ধন্যবাদ। উনি দেখা হচ্ছে আপনার এই ভিডিওটা পাঠাইছে, আপনার আমার কাছে পাঠাইছে। দেখি লগে আমারে ফোন দিয়েই তারপর আবার ভিডিও পাঠাইছে। চাচি যখন ভিডিওটা পাঠাইছে তখন ওই ভিডিও দেখার পর আপনার কেমন লাগছে? কেমন লাগছে? একবারে খারাপ লাগছে। কি যে কর্ম আমি আমার বড় ওই পোলার খবর দিছি, ফোন দিয়েই ওই পোলারে দিছি, কথা পাঠাই দিছি, ফোন দিয়ে মুখর সময়। এরপরে হ্যারে কই কি দোকান বন্ধ করেন, আমার বাসার খোঁজ পাইছি, তাড়াতাড়ি যাবো। আমি যদি এই মোমেন্টগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম। আমার এখানে তো প্রথম মিট হওয়ার পরে যেটা হয় সেটা পুরা দেশকে কাঁপায়, আমি জানি। কিন্তু বাপ মায়ের কাছে যখন প্রথম সংবাদ যায়, এই সংবাদের মুহূর্তটা যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ক্যামেরার ফ্রেমে, এই জন্য জিজ্ঞেস করলাম। তো চাচি, এতদিন পরে যে পোলারে পাইলেন, আমাদেরকে কি দিবেন? আপনার তো দিমু 1 নম্বরে দিমু দোয়া। ওইটাই আর কিছু লাগবে না। আপনি আমাদের জন্য মন খুলে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। ইনশাআল্লাহ দোয়া করুম। আমার এই ছেলেও হাফেজ। আচ্ছা, এই যে ছেলে আসছে ভাই মাওলানা হাফেজ, আর একটু গুণের বলা মাশাআল্লাহ তানজিমুল উম্মত শিক্ষক। আচ্ছা, আর এই আমার ভাড়ার ছেলে উগ্র আরেক মাদ্রাসা একাই চালায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরাও আলিয়া মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ। আপনার এই ছেলে কিন্তু বিয়ে শাদী করছে? হ্যাঁ, একটা মাত্র বোধহয় সন্তান। কি ছেলে না মেয়ে? ছেলে। তো অসুস্থের কারণে পরিবার নিয়ে আসতে পারে নাই, সিলেটে থাকে। এ হলো বিষয়। তো ভাই হ্যাঁ, তো এখন কেমন লাগছে বাপ মাকে পাওয়ার পরে? অনেক খুশি না? পরিবার ছাড়া জীবন আর পরিবার সহ জীবন পার্থক্য আছে। তবে একটা কথা বলে দেই অভিজ্ঞতা থেকে, ছেলে কিন্তু ভিন্ন একটা পরিবেশে বড় হয়েছে। ছেলে পরিণত বয়স হয়ে গেছে, সংসার হয়েছে। এখন ধরেন দুইটা পরিবারের সাথে মানায় নিতে কিন্তু একটু সমস্যা হইতে পারে। সো আপনারা ওর প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, যেহেতু এতদিন পর আদর পায় নাই। ঠিক আছে, অনেক অভিমান, একা বড় হয়েছে। আমার বাপ মার স্থান আমি খেউড়ে দিয়েছি। হ্যাঁ সেটাই, অনেক কিছু হয়তো ওর মিলবে না, এ করবে না। আমাদের অভিজ্ঞতা জায়গা মাও ডাকছে না, বাবাও ডাকছে না। আমি রায়ের বাজার গিয়ে কতবার 4-5 বার গিয়ে খুঁজিয়েছি। আর বাবা আমরা কই এই জায়গায় খুঁজলে পাই তো? ওই দোকান আছে, এই কোনার দোকান, ওই যে কলেজের সামনে।
আমরা ওখানে খোঁজ লইছি, কত করছি রে বাবা তোর লাগিয়া। কয়দিন আগেও তোর বাপেও জানে না 2000 টাকা পকেটে দিয়েছি আমি পুস্তকগুলো যাইয়া। ফকিরে না ও যে যে জায়গা কইছে এই জায়গা টাকা দিচ্ছি, ইন্ডিয়া মারা গেছে কেউ কয় না, কয় সব ইন্ডিয়া ভারত ছাড়িয়ে গেছে। এটা করা যাবে না। এটা যারা করেন শুধুমাত্র এই বাচ্চা হারানোর ক্ষেত্রে না, যে কোনো ইস্যুতে যদি ফকিরকে টাকা দেন এবং এই ফকিরের কোনো গণকের কোনো কথা শোনেন, এটা অনেক বড় ধরনের শিরক। যেহেতু আমার সামনে এসছে একজন মুসলিম হিসেবে এটা আমার বলার দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমি বলে দিলাম, আপনারা এই এপিসোডটা অনেকেই দেখবেন, শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। না। ওইসব তো জানি না, হ্যাঁ, জানি মানুষ বিপদে পড়লে সে কাজগুলো করে, সো এটা করবেন না একদমই। ইলমুল গায়েব হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আল্লাহ যাকে দেন সে পারে, এছাড়া পারে না। আর আল্লাহ যাকে দিয়েছেন সেগুলো আসলে কিতাবে বর্ণিত। সো এই ভবিষ্যৎবাণী যারা করেন গণকগুলা, এদের কথা শোনা যাবে না। এদের কথা শুনলে কিন্তু এটা ভয়ঙ্কর গুনাহ হয়ে যাবে। আমি ভাই বিনীতভাবে বলি, এই রিলিজিয়নে যে কথাগুলো বলি এগুলো আসলে আমার টুকটাক জানা, এগুলোর মধ্যে ভুল থাকতে পারে, আপনারা দেখে নিন আমি যেটা বললাম সেটা আসলে সত্য কিনা। আমার বন্ধু ফ্রেন্ড একটা আমার লাগি অনেক কিছু করছে, তাই না? যে আমি হারানোর পর থেকে সিলে যাওয়ার পর থেকে সে এখন পর্যন্ত আমার সাথে সাথে। আমার কোনো কিছু শুনলে সে সবার আগে। আমার তার নাম মনোয়ার। যতদিন বাঁচিয়ে থাকবো তারা আমি জীবনেও বলতাম না আমার মন থেকে। যাক আলহামদুলিল্লাহ, মনোয়ারের জন্য দোয়া। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আবুল বাশারের পরিবার। এত দূর আসা একমাত্র তার ওসিলায় না? জি আলহামদুলিল্লাহ। আবুল বাশার তার পরিবারের কাছে ফিরে গেল। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 421, ইন টোটালি 451। চলে আসি। তোমার পাইছি জি, আপনারা একটু বসেন, সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আর কিছু বলার আছে তোমাদের? না। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ভিডিওর শেষ বেলা এসে একটু মনে পড়লো আমার যে এরকম বেশ কিছু কেস আমরা পেয়েছি যেগুলো নাকি টাকার অভাবে, ভাড়ার অভাবে আমাদের এখানে আসতে পারে না বেসিক ভিডিওতে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ আমাদেরকে অতটুকু সামর্থ্য দিয়েছে যে আপনাকে আমরা যাওয়া আসার ভাড়া দিয়ে দিতে পারবো। যাদের এরকম আছে সমস্যা আমাদেরকে বলবেন, আমরা ওটুকু ব্যবস্থা করে দিব। শুধুমাত্র এই ভাড়াটুকুর কারণে আপনার জন্য আমরা চেষ্টা করব না, আপনাকে আমরা পরিবারের খোঁজার ব্যবস্থা করে দিব না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরাই চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি জানি অনেকেই হতদরিদ্র, এই 200-500 টাকা জোগাড় করতে গিয়ে তাদের প্রচুর কষ্ট হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এরকম আছেন, টেনশন করবেন না। আমাদের সামর্থ্য যতটুকু আসতে তাতে অন্তত আপনার যাওয়া আসার ভাড়াটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আরও বেশ কয়েকটা আপডেট ভিডিও আমাদের হাতে আছে যেগুলো রেকর্ড করতে হবে। সবার দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।